সিনেমার শুরুতেই দেখা যায় একটা দাগি আসামি জেল থেকে ছাড়া পায়, যার নাম নিশান। সে গত 14 বছর ধরে জেলে ছিল। কোন অপরাধের কারণে সে জেলে গিয়েছিল তা একটু সামনের দিকে এগিয়েই আমরা জানতে পারবো। তো নিশান যখন জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি যাচ্ছিল, ঠিক তখনই তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়, যেগুলো মনে করতেই সে ভীষণ ভয় পায়। তারপর অনেক কষ্ট করে বাড়িতে চলে আসে নিশান। তাকে দেখেই তার বাবা মা অবাক হয়ে যায়, কারণ ওর তো এখন ছাড়া পাওয়ার কথাই না। তখন আবারও নিশানের পূর্বের কিছু স্মৃতি মনে পড়ে যায়। দেখা যায় 2008 সালের ইন্ডিয়া। সেখান থেকে কিছু একটা গোপনে বর্ডার পার করে বাংলাদেশে নিয়ে আসতো নিশান। তারপর যখন ইন্ডিয়া থেকে বাড়িতে আসে, তখন ওর গার্লফ্রেন্ড জেরিন অনেক রাগ করে, কারণ গত 10 দিন ধরে নিশানের সাথে তার কোনো দেখাই নাই। নিশান অনেক বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নেয় জেরিনকে। এভাবেই ওদের ভালোবাসার গল্পটা এগোতে থাকে। একদিন হঠাৎ নিশানের ক্লোজ ফ্রেন্ড বাবুর বাসায় লুকিয়ে রুম ডেট করতে গিয়ে প্রায়ই ধরা খেয়ে যাচ্ছিল ওরা। তারপর থেকে জেরিন নিশানকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এদিকে জেরিনের বাসাতেও বিয়ের প্রস্তাব আসতে থাকে। জেরিন বলে, যদি তুমি আমাকে এখনই বিয়ে না করো, তাহলে আমার বাড়ি থেকে কিন্তু আমাকে বিয়ে দিয়ে দেবে, আর তারপরে কিন্তু আমরা কখনোই আর এক হতে পারবো না। এরপর দেখা যায় কয়েকদিন পর পরই উধাও হয়ে যেত নিশান, আর এর জন্য জেরিন তাকে খুব একটা খুঁজে পেত না। সে আসলে ইন্ডিয়াতে যেত গোপন চোরাচালানের কাজে। এদিকে দেখা যায় নিশান বাড়ির তেমন কাজকর্ম করে না। পড়াশোনা, চাকরি, ভবিষ্যৎ এইসব নিয়ে সে ছিল উদাসীন। একদিন হঠাৎই জেরিন নিশানের বাড়িতে চলে আসে আর জানায়, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। নিশানকে একটা ডেটও জানায় এবং বলে যে এই ডেটে তুমি আমার বাবার সাথে গিয়ে দেখা করো, আর যদি সেটা না করতে পারো তাহলে আমাকে ভুলে যাও। জেরিনের বলা ডেট আসার আগে আবারও ইন্ডিয়া যায় নিশান। এদিকে অনেক দিন তার কোনো খোঁজ পায় না জেরিন। তাকে খোঁজার জন্য নিশানের এক বন্ধু বাবুর কাছে যায়। বাবু জানায় ব্যবসার একটা কাজে আগরতলা গেছে নিশান। এটা শুনে জেরিন যায় নিশানের বাবার কাছে। তখন নিশানের বাবা জানায়, নিশান বিয়ে করে সংসারী হওয়ার মানুষ না। মা, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, না হলে ওর পেছনে পড়েই তোমার সারা জীবন এভাবে নষ্ট হবে। এরপর কাহিনী আবার শিফট করে ইন্ডিয়াতে। এখানে দেখা যায় ইন্ডিয়াতে নিশান মাদক চোরাচালানের সাথে জড়িত। তো এবার চোরা কারবারি করতে গিয়ে বর্ডারে অল্পের জন্য বেঁচে যায় নিশান, কিন্তু তার সাথের একজন গুলি খায় আর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই লোকটার নাম রবি। নামটা ভালো করে মনে রাখবেন, কারণ রবির গল্প সামনে আসছে। নিশান তার পরপর সেখান থেকে সব কাজ শেষ করে বাড়ি চলে আসে আর জেরিনকে খোঁজা শুরু করে দেয়। নিশানের বন্ধু বাবু জানায় যে জেরিনের বিয়ে ঠিক হয়ে গেছে। ও তোকে কত করে খুঁজলো, কিন্তু কোথাও তোকে খুঁজে পায়নি। এই জন্য রাগ করে বিয়েতে রাজি হয়ে গেছে জেরিন। এই কথা শোনা মাত্র এক দৌড় দিয়ে জেরিনের শ্বশুরবাড়ি চলে আসে নিশান আর তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে থাকে। তখন জেরিনের হাজব্যান্ড সোহাগ বলে, এই তাহলে তোমার নিশান, ও আসলেই মনে হয় তোমাকে সত্যিকারে ভালোবাসে। তখন জেরিন জানায় এগুলো সব ইগো থেকে করছে নিশান, কালকেই সে এটা ভুলে যাবে। পরের দিন নিশান ফোন লাগায় সোহাগকে। সোহাগ বলে, ভুল করে তোমাদের জীবনে আমি চলে এসেছি, তাই এটার একটা ব্যবস্থা করা উচিত। এরপর জেরিন সোহাগকে নিয়ে নিশানের কাছে আসে সবকিছু খোলসা করে বলার জন্য। তখন নিশান একান্তে কথা বলার জন্য 5 মিনিট সময় চায় জেরিনের কাছে, কিন্তু জেরিন কোনোভাবেই তাকে সময়টা দিতে চায় না। তবে সোহাগ ওর সাথে পার্সোনালি কথা বলার অনুমতি দিয়ে দেয়, কারণ বিষয়টা এখানে শেষ করা দরকার। এখানে দেখা যায় নিশান আবারও জেরিনকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে, এমনকি ওর হাত পায়েও ধরে কান্নাকাটি করতে থাকে বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই মানছিল না জেরিন। এর জন্য একটা পর্যায়ে অনেক রাগান্বিত হয়ে জোর করে জেরিনকে রেপ করে দেয় নিশান। ঠিক তখনই সেখানে সোহাগ চলে আসে এবং নিশানকে মারতে শুরু করে দেয়। একটা পর্যায়ে নিশান সোহাগকে ধাক্কা মেরে বসে, কিন্তু দুর্ঘটনাবশত সোহাগ ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না নিশান। আসলে ওর কোনো ইন্টেনশন ছিল না সোহাগকে মারার, কারণ সে তো কোনো দোষই করেনি। ওর রাগ ছিল শুধু জেরিনের উপর। এর পরে নিশানকে পুলিশ ধরে আনে। সোহাগের মা এবং জেরিন আদালতে নিশানের বিরুদ্ধে অভিযোগ দেয়। সবাই নিশানের ফাঁসি চায়, কারণ ওর মতো সাইকোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনকি এই ব্যাপারটায় এলাকার লোকজন অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর নিশানদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। নিশানের দাদি দুর্ঘটনাবশত সেই আগুনে পুড়ে মারা যায়। তো এই ছিল নিশানের 14 বছর জেল খাটার ব্যাক স্টোরি। জেল থেকে ছাড়া পাওয়ার পরে নিশান তার বন্ধু বাবুর কাছে আসে আর জেলখানায় সে কীভাবে বদলে গিয়েছে এই ব্যাপারগুলো সে বাবুকে জানায়। নিশান বলে, এই 14 বছর আমি জেলে থেকে শুধু একটাই দোয়া করেছি, সবাই যেন আমাকে মাফ করে দেয়।
আর এই দুর্ঘটনার আগে যেমন ছিল সব কিছু যেন ঠিক তেমনই হয়ে যায়। এরপরে নিশান বাবুর কাছ থেকে জেরিনের খোঁজ নেয়। এদিকে নিশান জেল খেটে বাড়ি আসলে কমিশনার নিশানের বাবাকে ফোন দিয়ে জানায় যে নিশানকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। ওর মতো কুলাঙ্গারের এই এলাকায় কোনো জায়গা নেই, আর যদি তুমি জায়গা দাও তাহলে তোমারও খবর আছে। এরপর বাবা নিশানকে বলে, তুই নিজে নিজে প্রতিষ্ঠিত হ, এই এলাকায় তোর থাকার কোনো প্রয়োজন নেই। পরের দিন সকালে নিশান সরাসরি চলে আসে সোহাগের মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সাহস জোগাড় করতে পারে না। সেখান থেকে চলে আসে বোনের শ্বশুরবাড়ি। অনেকদিন পর আদরের বোনের সাথে দেখা, কিন্তু সেখানে বোনের হাজব্যান্ড বোনকে চরমভাবে রাগারাগি করতে থাকে যে কেন সে তার ভাইকে এখানে আসতে বলেছে, আর তার ভাইকে যেন দ্রুত এখান থেকে চলে যেতে বলে। বিষয়টা টের পেয়ে নিশান বোনের বাড়ি থেকে চলে যায়। এরপর দেখা যায় নিশানের বাবা নিশানের জন্য একটা পাত্রী ঠিক করে, কিন্তু মেয়েটার একটা সমস্যা আছে, মেয়েটা কথা বলতে পারে না। মেয়েটার নাম ছিল লিখন। নিশান গিয়ে লিখনের সামনে বলে, আমি কিন্তু মার্ডার কেসের আসামি, 14 বছর জেল খেটে আমি বের হয়েছি, তাই প্লিজ তুমি এমন ভুল করো না। কিন্তু মেয়েটার কেন জানি ভালো লেগে যায় নিশানকে। এদিকে বন্ধু বাবুর মাধ্যমে নিশান একটা সুপার শপে চাকরি নেয়, আর ওই মেয়েটা মানে লিখন প্রায় প্রত্যেক দিন আসতো নিশানের সাথে দেখা করার জন্য। একদিন মেয়েটা টেক্সটের মাধ্যমে জানায়, আমি আপনার সব অতীত জানি, আমারও আরেকটা জায়গায় বিয়ে হয়েছিল, সেই ছেলেটা অনেকগুলো টাকা নিয়ে পালিয়ে গেছে, এজন্য আপনাকে বিয়ে করতে আমার কোনোই সমস্যা নেই। এরপর থেকে নিশানেরও একটু একটু করে ভালো লাগতে থাকে লিখনকে। ওরা দুজন একসাথে ঘোরাঘুরি করতে থাকে। কিছুদিন এভাবেই কেটে যায়। এরপর হঠাৎ একদিন নিশানের পুরানো সেই ইন্ডিয়ান বস রঞ্জিত তাকে ফোন করে তার সাথে জয়েন করার জন্য। তবে নিশান সেই প্রস্তাব ফিরিয়ে দেয়, সে স্বাভাবিক জীবনযাপন করতে চায়। সেদিন নিশানের চাকরিটা চলে যায়, কারণ নিশানের জেল থেকে ছাড়া পাওয়ার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এজন্য দোকানদার ওকে কোনোভাবেই চাকরিতে রাখতে চায় না। অনুতপ্ত নিশান সোহাগের মায়ের কাছে ক্ষমা চাইতে আসে। সোহাগের মা অনেক রাগ দেখায় নিশানের উপর, এমনকি তাকে মারতেও চলে আসে। আর এই ব্যাপারগুলোতে আশপাশে থাকা লোকজন তাকে বাইরে নিয়ে আসে। অনেকটা মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নিশান। রাস্তায় আসলে সে দেখতে পায় লোকজন তার ফাঁসি দেওয়ার জন্য মিছিল করছে। এটাতে আরও মন খারাপ হয়ে যায় নিশানের। বাড়ি ফিরলে বাবা তাকে দেখা মাত্রই কষে একটা চর বসিয়ে দেয়। ওদের বাড়িতে গ্রামের কমিশনার চলে আসে। বাবা জিজ্ঞেস করে, কেন তুই সোহাগের মায়ের কাছে গিয়েছিলি? নিশান জানায়, মাফ চাইতে গিয়েছিলাম, ওনার ছেলেকে আমি মেরে ফেলেছি, তো এইটুকু তো ওনার পাওনাই আছে। তখন কমিশনার বলে ওঠে, সবাই তো বলছে তুই ওনাকে মারতে গিয়েছিলি, এই জন্য তোর জন্য এটাই ভালো হবে যে তুই এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যা। আর কোনো উপায় না থাকায় নিশান এই এলাকা থেকে চলে যেতে চায়। তখন বাবা বলে, তুই রাজশাহী চলে যা, লিখনকে গিয়ে বিয়ে কর, আর একটু শান্তিতেও থাক। পরদিন রাজশাহী চলে আসে নিশান। তার পরপরই সেখানে লিখনও চলে আসে। ওদের মধ্যে আস্তে আস্তে খুব ভালো একটা সম্পর্ক হতে থাকে। এমনই একদিন ওরা দুজনে ঘোরাঘুরি করছিল। হঠাৎ নিশান দূর থেকে দেখতে পায় জেরিনকে। এটাতে সে অনেক অবাক হয়ে যায়। সাথে সাথেই নিশান ফোন দেয় বাবুকে এবং জানায়, জেরিনকে দেখলাম আজকে, ওর সাথে একটা মেয়েও আছে। তখন বাবু বলে, এখন তুই শুধুমাত্র লিখনকে নিয়ে চিন্তা কর, জেরিনকে নিয়ে তোর আর ভাবা লাগবে না। কিন্তু নিশানের মন তো শুধু জেরিনের দিকেই পড়ে আছে। তাই সে আর লিখনের বাড়িতে না ঢুকে খুঁজতে থাকে জেরিনকে। অনেক খোঁজাখুঁজি করতে থাকে নিশান, কিন্তু কিছুতেই সে খুঁজে পায় না। খোঁজাখুঁজির একটা পর্যায়ে হঠাৎ কয়েকজন লোক এসে নিশানের মাথায় আঘাত করে তাকে উঠিয়ে নিয়ে যায়। তারপর নিশানের যখন জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় রবিকে। রবি হচ্ছে সেই লোক 14 বছর আগে যার সাথে রঞ্জিতের মাল পাচার করত নিশান, এবং যাকে বর্ডারে গুলিবিদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছিল। রবি নিশানকে তার বাড়িতে নিয়ে আসলে নিশান দেখতে পায় সেই পিচ্চি মেয়েটাকে, যাকে সে জেরিনের সাথে দেখেছিল। এটা দেখে অনেক অবাক হয়ে যায় নিশান। তখন রবি জানায়, ওইটা আমার সৎ মেয়ে, তবে আমার একটা ছেলেও আছে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছে জেরিন। নিশানের আর বুঝতে বাকি থাকে না যে রবি জেরিনকে বিয়ে করেছে। এটাতে অনেক বড় একটা শক খেয়ে যায় নিশান। রবি নিশানকে তার আন্ডারে কাজ করার অফার করে। এই বাড়িতে যেহেতু জেরিন আছে, তাই রবির সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায় নিশান। এরপর নিশানকে ফোন দেয় তার আগের বস রঞ্জিত। রঞ্জিত বলে, রবি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমনকি তোর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। তোর জেরিনকেও বিয়ে করে নিয়েছে। তো এখন থেকে তুই শুধু আমার হয়ে কাজ করবি, আর তোর যা যা লাগবে আমি সব কিছু দিব।
তোর মূল কাজ হবে রবির সাথে থেকে তুই সব কিছু আমাকে জানাবি। এরপর একদিন হঠাৎ জেরিন নিশানকে বলে, তুমি এখানে কেন এসছো, কোন মতলব নিয়ে, তুমি এখান থেকে চলে যাও। তখন নিশান জিজ্ঞেস করে, আচ্ছা ওইটা কি আমার মেয়ে? ওই ছোট মেয়েটার নাম ছিল কৌশলী। এর সাথে নিশান আরও অনেক প্রশ্ন করতে থাকে জেরিনকে, কিন্তু ওর কোনো প্রশ্নেরই উত্তর দেয় না জেরিন এবং এড়িয়ে যায়। এরপর একদিন রবি নিশানকে জিজ্ঞেস করে যে রঞ্জিত কি তোমাকে ফোন করেছিল? নিশান বলেন, না, আমাকে ফোন কেন করবে? আসলে রবি ভেতরে ভেতরে একটা প্ল্যান করছিল। সে নিশানকে ব্যবহার করে রঞ্জিতের সাথে তার সব সমস্যার সমাধান করে নিতে চায়, আর এই জন্য নিশানকে দিয়ে রঞ্জিতকে ফোন লাগায়। এরপর রবি রঞ্জিতের সাথে কথা বলে এবং তাকে বাংলাদেশে আসতে বলে। পরের দিন সকালবেলা থেকে কৌশলী সাইকেল চালানো শিখছিল, আর এই ব্যাপারটা দেখে নিশান ওকে হেল্প করতে থাকে। ওরা দুজনেই বেশ খুনসুটি করছিল। ঠিক তখনই সেখানে রবি চলে আসে এবং কৌশলীকে সাইকেল চালানো শেখানোর নাটক করতে থাকে, কিন্তু আসলে সে কৌশলীকে ব্যাড টাচ করছিল। কিছুক্ষণের মধ্যেই ব্যাপারটা বুঝতে পারে নিশান এবং ওকে থামায়। এরপর থেকে কৌশলীকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে নিশানের উপর। নিশান কৌশলীকে একটা বাঁশি কিনে দেয় আর বলে, যে কোনো বিপদে এটা ফু দিলে সাথে সাথেই আমি চলে আসবো তোমার কাছে। তারপর সেদিন কৌশলীকে নিয়ে স্কুল থেকে আসার পর জেরিন নিশানকে বলে স্টাফটা বাড়ির বাইরে থাকে, ঘরের মধ্যে ঢোকার তার কোনো পারমিশন নেই। তারপর আবারও জেরিন নিশানকে সেখান থেকে চলে যেতে বলে। নিশান বলে, আমার যাওয়ার কোনো রাস্তাই খোলা নেই, আর কৌশলী যদি আমার মেয়ে হয়েও থাকে তারপরও আমি তাকে নেব না, কারণ দাগি আসামির সাথে ভালো মানুষ থাকলেও সবাই তাকে দাগি আসামি মনে করবে, আর এই জন্য আমার কেউ নেই কারণ আমি দাগি। আর এখানে এসে আমি আমার জীবনে বেঁচে থাকার একটা আশা খুঁজে পেয়েছি। প্লিজ আমার থেকে তুমি এটা ছিনিয়ে নিও না। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কৌশলীকে আমি প্রোটেক্ট করব। এরপর থেকে কৌশলীর সাথে খুব সুন্দর মুহূর্ত কাটতে থাকে নিশানের। এরপর হঠাৎ একদিন কৌশলী তার দাদিকে ফোন দেয়, মানে সোহাগের মাকে কল দিয়ে জানায় যে দাদি, আমার একটা ভালো বন্ধু হয়েছে, ওর নাম নিশান। নিশানের কথা শুনে একদম অবাক হয়ে যায় সোহাগের মা। পরদিন সোহাগের মা মানে কৌশলের দাদি চলে আসেন কৌশলীর কাছে। সে এসেই কৌশলীকে জানায় যে তোর বাবাকে নিশানই মেরেছে, ওর কাছ থেকে দূরে দূরে থাকবি। তার পরদিন রবি নিশানকে নিয়ে চলে আসে রঞ্জিতের সাথে দেখা করার জন্য। আসলে রবি রঞ্জিতকে মিটিংয়ে এনেছিল ওকে মারার জন্য। দুজনে মুখোমুখি হলে রবির সেট করা লোক স্নাইপার দিয়ে মারতে থাকে রঞ্জিতের লোককে। রঞ্জিতের লোকজন মরতে থাকলে একটা পর্যায়ে রঞ্জিত গিয়ে ঝাঁপ দেয় নদীতে, আর রবি রঞ্জিতকে মারার দোষটা চাপিয়ে দেয় নিশানের ঘাড়ে। তারপর রবি নিশানকে বলে, তোকে প্ল্যান করেই এখানে এনেছি যে আমি রঞ্জিতকে মেরে দেব, আর দোষটা যাবে তোর ঘাড়ে। এটা বলেই নিশানকে মারতে গেলে নিশান কোনো রকমের নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে যায় রবির হাত থেকে। এদিকে দেখা যায় যে রবি যে রঞ্জিতকে মেরেছে এটা তার উপর মহলের সবাই জেনে গেছে। এটাতে রবি অনেক ভয় পেয়ে যায় এবং আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। কিন্তু ঝামেলাটা বাধে কৌশলী হারিয়ে যাওয়াতে। আসলে কৌশলীকে রবির মেয়ে ভেবে রঞ্জিতের লোকেরা ওকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, আর এই ব্যাপারটা দূর থেকে দেখেছিল নিশান। দেখা যায় রঞ্জিত এখানে মারা যায়নি, সে কোনোভাবে জীবিতই আছে। তারপর রঞ্জিত ফোন দেয় রবিকে এবং বলে যে তোর পরিবারকে আমি একদম জানে মেরে ফেলবো। এটা শুনে পালানোর পথ খুঁজতে থাকে রবি। ওর এখন একটা কথাই মনে আসছিল, নিজে বাঁচলে বাপের নাম। সে সময় হঠাৎই সেখানে জেরিন চলে আসলে ওকে মারতে থাকে রবি। ঠিক তখনই সেখানে নিশান চলে আসে আর রবিকে মারধর করতে থাকে, সাথে বলে রঞ্জিতকে দেওয়া টাকাগুলো তুই দে। রবি দিতে চায়, সাথে ছেলের জন্য নিজের প্রাণ ভিক্ষাও চায়। ছেলের মুখের দিকে তাকিয়ে রবিকে ছেড়ে দেয় নিশান। এরপর জেরিনকে সাথে নিয়ে কৌশলীকে মুক্ত করতে যায় নিশান। টাকা নিয়ে স্টেশনে আসলে নিশানকে ফোন দেয় রঞ্জিত। রঞ্জিত ধরেই নেয় রবির সাথে মিলে তাকে মারার প্ল্যান করেছিল নিশান। সেই সময় নিশান জানায় কৌশলী আমার মেয়ে, আর এইসবের আমি কিছুই জানি না। তাকে মারার সব প্ল্যান করেছিল রবি, আর এখন আমি টাকা নিয়ে এসছি। রঞ্জিত বলে, তুই টাকা নিয়ে আয়, কৌশলীকে ছাড়িয়ে নিয়ে যা, কিন্তু তুই বাঁচতে পারবি না, তোকে মরতেই হবে। নিশান নিজের জীবন দিয়ে হলেও কৌশলীকে বাঁচাতে চায়। তখন জেরিন জানায় কৌশলী তোমার মেয়ে না। আমিও প্রথমে ভেবেছিলাম ও তোমারই মেয়ে, এর জন্য ডিএনএ টেস্ট করাই, কিন্তু ডিএনএটা তোমার সাথে ম্যাচ খায় না। কথাটা শুনে অনেক কষ্ট পেয়ে যায় নিশান। বেঁচে থাকা সেই সম্বলটুকু কিনা অন্যের। কিছুক্ষণ ভাবার পরে নিশান সিদ্ধান্ত নেয় নিজের জীবন দিয়ে হলেও কৌশলীকে সে বাঁচিয়ে আনবে। তাই টাকা নিয়ে রঞ্জিতের কাছে চলে আসে নিশান। এরপর রঞ্জিত কৌশলীকে গুলি করতে গেলে পিস্তলটা কৌশলী সরিয়ে ফেলে। সবার সাথে লড়তে শুরু করে দেয় নিশান, কিন্তু এতগুলো মানুষের সাথে কোনোভাবেই পেরে উঠছে না নিশান। মার খেতে খেতে একদম ধরাশায়ী হয়ে পড়ে নিশান। তখন রঞ্জিত এসে বলে,
তোর মেয়েকে আমি ইন্ডিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিব, সবাই সেখানে তোর মেয়েকে পেয়ে একদম ছিঁড়ে খাবে। এরপর রঞ্জিত কৌশলীকে নিয়ে গোপনে বর্ডার পার হতে থাকলে নিশান আগুন জ্বালিয়ে বিজিবির দৃষ্টি আকর্ষণ করে। বিজিবির গুলিতে সেখানে থাকা প্রায় সবাই মারা যায়, শুধু বেঁচে যায় নিশান আর কৌশলী। তারপর কৌশলীকে নিয়ে জেরিনের কাছে চলে আসে নিশান, আর সেখানে এসে নিশান মৃত্যুর কোলে ঢলে পড়ে, কারণ একটা গুলি নিশানের গায়েও লেগেছিল। ঠিক মৃত্যুর আগ মুহূর্তে জেরিনের কাছে মাপ চাইতে থাকে নিশান। অনেক ইমোশনাল হয়ে জেরিন ওকে মাফ করে দেয়। ঠিক তখনই সেখানে সোহাগের মা একটা ভ্যান নিয়ে চলে আসে। উনিও নিশানকে হাসপাতাল নিয়ে যেতে চাইছিল। আসলে কৌশলী নিজের মেয়ে না এটা জানার পরও তার নিজের জীবন বাজি রেখে ওকে বাঁচাতে গিয়েছিল নিশান। এর জন্য সোহাগের মাও ওকে মাফ করে দেয়। আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে নিশান, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। এই সিনেমার কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আর আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইমোশনাল ড্রামা হলো দাগি। আর সিনেমা হলে গিয়ে যখন আপনারা এই সিনেমাটা দেখবেন তখন চোখের পানি কোনো মতেই ধরে রাখতে পারবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।